আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভীন মিতু। সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি বলেন, দেশে জরুরি অবস্থা জারির খবরটি গুজব। ঈদের সময় নিরাপত্তায় বিঘ্ন ঘটবে না বলেও নিশ্চিত করেন তিনি। বিল্লাল হোসেনের রিপোর্ট। সমুদ্রপথে অবৈধভাবে গমনকারীদের দ্রুত প্রত্যাবর্তন সংক্রান্ত এসওপি চুক্তি স্বাক্ষর করল বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। এ চুক্তির ফলে সমুদ্রপথে অস্ট্রেলিয়া যেতে আটক হলে তাদের দ্রুত দেশে ফিরিয়ে আনা যাবে। প্রচেষ্টা হবে যে তারা ওখান থেকে প্রথমে আমাদের কাছে নাম পাঠাবে যে অমুকের নাম এই ঠিকানা নেই, আমরা তখন এখানে ইনকোয়ারি করব যে আসলে এই নামে কেউ লোক আছে। এগুলোকে আমরা যখন জানবো যে আমাদের দেশের লোক, তখন তাদেরকে আমরা অ্যাকসেপ্ট করব। কি পদ্ধতিতে অ্যাকসেপ্ট করব সেটা ফাংশনাল অপারেশনাল পার্টটা আজকে এগ্রিড হয়েছে। দেশে জরুরি অবস্থা জারি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে খবর ছড়ানো হচ্ছে তাকে গুজব বলে জানান স্বরাষ্ট্র সচিব। আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে। মেয়ার গসিপস আলাপ আলোচনা হচ্ছে, কিন্তু একজনের কথা বলছে, এর সম্বন্ধে আমার কোনো কমেন্ট। নর্মাল যে পেট্রোলিং হচ্ছে পুলিশের তা না, আমার মেন স্ট্রিট থেকে একটা লিস্ট করা আছে, প্রতি রাত্রে 2 জন অফিসার ঢাকা শহরের প্রত্যেকটা পেট্রোলিং কদ্দূর হচ্ছে না হচ্ছে সেটা সরাসরি তারা যাচ্ছেন। ঈদের ছুটিতেও নিরাপত্তা বিঘ্নিত হবে না বলে দাবি নাসিমুল গনির। এই সময়ের যে বরাবর যে নিরাপত্তা ব্যবস্থাগুলো না হয়, এর সবগুলোই নেওয়া হবে ইনশাল্লাহ, এবং আমরা সতর্ক থাকব যাতে আনটুয়ার্ড কিছু না হয়। এদিকে ঈদের ছুটির পরেই ঢাকা অস্ট্রেলিয়ার ভিসা সেন্টারের কার্যক্রম শুরু হবে। তো দিন 9 দিল্লি থেকে হচ্ছিল, তো সেটা এখন অপারেটিং শুরু করবে এই মাসের শেষের থেকে। মনে করেন যে ঈদের পরপরই হয়তো চালু হয়ে যাবে, আশা করছি। বিল্লাল হোসেন, আরটিভি, ঢাকা। মঙ্গল শোভাযাত্রার নাম বদল নিয়ে কোনো আলোচনা হয়নি উল্লেখ করে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেছেন, নববর্ষের ঐক্যতান ফ্যাসিবাদের অবসান এই স্লোগানকে ধারণ করে এবারের মোগল শোভাযাত্রার আয়োজন করা হচ্ছে। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে নববর্ষ উদযাপন কমিটির সাথে বৈঠক শেষে তিনি কথা বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো এবার শোভাযাত্রায় অংশ নেবে। এবারের আয়োজন হবে প্রাণবন্ত ও রঙিন। ফারুকী বলেন, এবারে আয়োজন হবে 2 দিন ব্যাপী। নববর্ষের পাশাপাশি চৈত্র সংক্রান্তির দিনেও উৎসব মুখর আয়োজন থাকবে। এই বিষয়ে কোনো আলোচনা হয় নাই। আপনারা মিটিং শেষে প্রশ্ন করেছেন এবং তারপরে আমাকে অনেকে আবার মিসকোট করে লিখেছেন, সেটা আমি দেখেছি, নিজের মতো করে আমার মুখে শব্দ বসিয়েছেন। আজকের মিটিংয়ে আমাদের এই নিয়ে কোনো আলোচনা হয়নি, আমরা এই সিদ্ধান্ত এই বিষয়ে কোনো কিছুই নেওয়া হয়নি। স্লোগানটা হচ্ছে নববর্ষের ঐক্যতান ফ্যাসিবাদের অবসান। সো এটা ফ্যাসিবাদ পরবর্তী নববর্ষ উদযাপন হচ্ছে। এবং আরেকটা কথা বলতে পারি, এবার উদযাপনটা 2 দিন ব্যাপী হবে। চৈত্র সংক্রান্তির আয়োজনও থাকবে, পয়লা বৈশাখের আয়োজনও থাকবে জাতীয়ভাবে। তার মধ্যে এই শোভাযাত্রাও একটা আয়োজন। একটি মহল সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্র করছে, এমন মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে কোনো মূল্যে তা মোকাবেলায় সবাইকে সচেষ্ট থাকার আহ্বান জানিয়েছেন। সাংবাদিকদের সম্মানে বিএনপির মিডিয়া সেল আয়োজিত ইফতার মাহফিলে তিনি বলেন, যে প্রত্যাশা নিয়ে মুক্তিযুদ্ধ, 16 বছর ও জুলাই গণ অভ্যুত্থানে অসংখ্য প্রাণের আত্মত্যাগ, তাদের আকাঙ্ক্ষা পূরণে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রিপোর্ট করছেন জাহিদ রহমান। গণমাধ্যমে কর্মরত বিএনপি বিটের সাংবাদিক ও সিনিয়র সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে বিএনপির মিডিয়া সেল। বিএনপি বিটের সাথে সরাসরি জড়িত তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। তারেক রহমান বলেন, অতীতের মতো দেশের সার্বভৌমত্ব হুমকিতে ফেলার ষড়যন্ত্র চলছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের, আমরা কথা প্রসঙ্গে বলে থাকি যে সার্বভৌমত্ব আমরা সাধারণত বুঝিয়ে থাকি একটা বাংলাদেশ সেনাবাহিনী, সেই সেনাবাহিনীকে আমরা দেখেছি বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে, জনগণের মুখোমুখি করিয়ে দেওয়ার চেষ্টা করা। দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান। আমরা একসাথে যদি কাজ করি, অবশ্যই এই ষড়যন্ত্রের মোকাবেলা করতে আমাদের সর্বপ্রথম এবং একমাত্র লক্ষ্য হচ্ছে এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে সুষ্ঠুত করা। দেশের বিরুদ্ধে এসব ষড়যন্ত্র রুখে দিতে গণমাধ্যম কর্মীদের যথাযথ ভূমিকা পালনের আহ্বান জানান দলটির মহাসচিব। সুচতুরভাবে একটা নতুন চক্রান্ত শুরু হয়েছে। এই চক্রান্ত হচ্ছে বাংলাদেশকে আবার অস্থিতিশীল করা,
বাংলাদেশকে আবার বিপদে নিমজ্জিত করবার জন্য। এবং বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, এই প্রতিষ্ঠানগুলো এখনো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষেত্রে, তার রক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়, তাদেরকেও বিতর্কিত করে ফেলা হচ্ছে। বিশেষ করে সেনাবাহিনীকে বিতর্কিত করা হচ্ছে। গেল 16 বছর নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও বিএনপি বিটের সাংবাদিকরা জনগণের কাছে সত্য তুলে ধরায় বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়। ওই ডিএনএ চাকরি দেওয়া হলে যাদেরকে, তারা বসা আছে, তাদেরকে বাছাই করেন, তাদেরকে শাস্তির আওতায় আনেন। জাহিদ রহমান, RTV, ঢাকা। এনসিপিকে শুধু একটি রাজনৈতিক দল হিসেবে না দেখে বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত হিসেবে দেখার আহ্বান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের। সন্ধ্যায় বনানীর একটি 5 তারকা হোটেলে কূটনীতিকদের সম্মানে ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। এ সময় রোহিঙ্গাদের সমস্যা শান্তিপূর্ণভাবে সমাধানের আহ্বান জানান নাহিদ ইসলাম। পাশাপাশি গাজায় নৃশংস হত্যাকাণ্ডের কঠোর সমালোচনা করেন তিনি। এ সময় 5 আগস্টের পর বাংলাদেশ যে গণতান্ত্রিক ধারায় ফিরছে সে পথে কূটনীতিকদের সহযোগিতা কামনা করেছেন পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। ইফতার মাহফিলে অংশ নেন যুক্তরাষ্ট্র, কানাডা, চীন, জাপান, ভারত, পাকিস্তান সহ বিভিন্ন কূটনীতিক ও প্রতিনিধিরা। সম্প্রতি ফেসিস্ট আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য নানা ধরনের ষড়যন্ত্র বিভিন্ন দিকে চলছে। জাতীয় নাগরিক পার্টি এই বিষয়ে সুস্পষ্ট অবস্থান ব্যক্ত করেছে। কোনোভাবেই আওয়ামী ফেসিজমকে পুনর্বাসনের চেষ্টা করা হলে জাতীয় নাগরিক পার্টি তা রুখে দেবে। যারা আওয়ামী লীগের পুনর্বাসন চাইবে তাদেরকে শত্রু হিসেবে গণ্য করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। ব্রাহ্মণবাড়িয়ার কসবাই মহিলা কলেজ মাঠে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মন্তব্য করেন তিনি। বাংলাদেশ সেনাবাহিনীকে মানুষের বিরুদ্ধে অবস্থান না নিতে অনুরোধ জানান হাসনাত আব্দুল্লাহ। এই সময় তিনি আওয়ামী লীগের শাসনামলকে আয়ামে জাহিলিয়াতের সঙ্গে তুলনা করেন। আইয়ামে জাহিলিয়াতের সময় যেভাবে বিশৃঙ্খল পরিবেশ ছিল, গুম খুন হত্যা নিপীড়ন নির্যাতন ছিল, ঠিক একইভাবে এই আওয়ামী লীগের সময়ও আওয়ামী জাহিলিয়াতের সব অপকর্মগুলো সেখানে বিদ্যমান ছিল। 10টা ফিরাউন এবং 10টা ফিরাউনকেও যদি একত্র করা হয় তাও হাসিনার মতো এত বড়, এত দুর্ধর্ষ, এত জুলুমকারী আর হইতে পারবে না। সাভারের বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে গিয়ে হার্ট অ্যাটাক করেছেন তামিম ইকবাল। অবস্থা বিবেচনায় পাশেই থাকা ফজিলাতুন্নেসা হাসপাতালে তাকে নেওয়া হয়। বিসিবির চিকিৎসা বিভাগের প্রধান দেবাশিস চৌধুরী জানিয়েছেন 2বার হার্ট অ্যাটাক হয়েছে তামিমের, তবে এখন অবস্থা উন্নতির দিকে। আরও জানাচ্ছেন রাফি আমিন। ঢাকা প্রিমিয়ার লিগে শাহিনপুকুরের বিপক্ষে ম্যাচ খেলতে সোমবার সকালে নিজের গাড়িতে করে বিকেএসপির মাঠে পৌঁছান তামিম ইকবাল। এরপর মাঠে নেমে করেছেন টস, সবকিছুও ছিল ঠিকঠাক। তবে কিছুক্ষণ পরেই জানা যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন তামিম। অবস্থা দেখে প্রথমে সিদ্ধান্ত নেওয়া হয় হেলিকপ্টারে করে ঢাকার এভার কেয়ারে নিয়ে আসার। তবে তার শরীর সেই অবস্থায় না থাকায় তৎক্ষণাৎ পাশেই থাকা ফজিলাতুন্নেসা হাসপাতালে তাকে ভর্তি করা হয়। টসের পরে আর কি সে শারীরিকভাবে অসুস্থতা বোধ করে, বুকে ব্যথা ওঠে। তো বুকে ব্যথা নিয়ে সে এই বিকেএসপির পাশে যে কেপিজে হাসপাতাল আছে, এই হাসপাতালে চিকিৎসার জন্য আসে। সেখানে জানা যায় তামিম 2বার হার্ট অ্যাটাক করেছেন, যার মধ্যে একটি ছিল ম্যাসিভ হার্ট অ্যাটাক। এরপর এনজিওগ্রামে হার্টে 2টি ব্লক ধরা পড়ে, একটা শতভাগ আরেকটা আংশিক। ইতোমধ্যে হার্টে একটি রিং প্রতিস্থাপন করা হয়েছে, যদিও ডাক্তার বলছেন তিনি এখনো শঙ্কামুক্ত নন। ওনার এই ব্লকটা পুরোপুরি চলে গেছে এখন, বাট অবশ্যই আমরা যেমনটা বলছিলাম যে একটু ক্রিটিক্যাল কন্ডিশনে ছিল, স্টেন্টিং এর পরেও এখনো উনি অবজারভেশনে আছেন এবং ক্রিটিক্যাল কন্ডিশনে এখনো কাটেনি, এটা একটু সময় লাগবে। ওনার জন্য প্রাণপণ চেষ্টা করছি এবং আপনারা সবাই দোয়া করবেন। এদিকে আজ ছিল বিসিবির 19তম বোর্ড সভা, কিন্তু তামিমের কথা শোনার পরেই তা বাতিল করা হয়েছে। বোর্ড কর্তারাও গেছেন সাভারে। সবশেষ দেশবাসীর প্রত্যাশাও সুস্থ হয়ে দ্রুত ফিরুক তামিম ইকবাল। রাফি আমিন, RTV।
জুলাই আগস্ট হত্যা মামলার নামে সাধারণ মানুষকে হয়রানি করা থামছেই না। মামলার ভয় দেখিয়েও জামিনের আশ্বাস নিয়ে টাকা পয়সা হাতিয়ে নেওয়া বেপরোয়া হয়ে উঠেছে একাধিক চক্র। ভুক্তভোগীরা বলছেন, রাজনীতির সাথে কোনোদিন যুক্ত না থাকলেও মামলায় নাম দেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, তদন্তে সম্পৃক্ততা পাওয়া না গেলে কাউকে গ্রেপ্তার করা হবে না। নিরাপরাধ কোনো মানুষকে এসব মামলায় জড়িয়ে নাজেহাল না করার আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের গুলি করে হত্যা করে আইনশৃঙ্খলা বাহিনী। আন্দোলন দমনে চরম নিষ্ঠুরতা দেখায় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলো। অবশেষে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। পরিবর্তিত পরিস্থিতিতে ন্যায় বিচারের প্রত্যাশা জাগে সাধারণ মানুষের মনে। কিন্তু জুলাই আগস্টের রাজনৈতিক মামলায় হয়রানির শিকার হচ্ছেন অনেকে। ব্যক্তিগত আক্রোশের শিকার হচ্ছে নিরীহ মানুষ। রাজধানীর খিলগাঁওয়ের ডাক্তার মিজানুর রহমান এমন একজন। আওয়ামী লীগের আমলে 2017 সালে জামাতের রোকন দেখায় একটা মামলা করছে। এই 5 আগস্টের পরে আওয়ামী লীগ দেখাই, তাইলে আবার এটা কাজে লাগানো যাবে। এই আবার আওয়ামী লীগ দেখাইয়া 19 জুলাই আমাকে আবার একটা মিথ্যা মামলা দিছে, যেখানে আমি বিন্দুমাত্র জড়িত নাই। 5 আগস্টের পর থেকে একের পর এক হত্যা মামলা হচ্ছে। জুলাই আগস্টের ঘটনায় সিএমএম আদালতে গত 16 মার্চ হত্যা মামলা দায়ের করেন মগবাজারের বাসিন্দা রফিকুল ইসলাম ব্যাপারী। ঠিকানা অনুযায়ী গিয়ে বাদীকে পাওয়া যায়নি। তার বাবা আবুল হোসেন ব্যাপারী জানান, রফিক থাকেন না এখানে। থাকে আবার যায়, হ্যাঁ আয় যায় সবসময়। একসাথে থাকেন না? না, একসাথে থাকে। আছে কিন্তু আমার মোবাইলে ঘরে তালা মারা। যদিও এসব মামলায় প্রাথমিক তদন্তে আসামিদের সম্পৃক্ততা পাওয়া না গেলেও নাম প্রত্যাহারের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, মামলা দিয়ে অহেতুক হয়রানির অভিযোগ পাওয়া যাচ্ছে। যদি কোনো ব্যক্তি অযথা বা কাউকে হয়রানি করার জন্য কারো নাম দিয়ে থাকেন, সেটা আমরা তদন্তকালীন সময়ে অবশ্যই বিবেচনা করব এবং কোনোভাবেই পুলিশ কর্তৃক কাউকে বিনা কারণে হয়রানি করা বা অযৌক্তিক গ্রেপ্তার করার বিষয় এখানে ঘটবে না। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, থানায় বা আদালতে মামলা নেওয়ার ক্ষেত্রে যাচাই বাছাইয়ের বিষয়ে সুনির্দিষ্ট দিক নির্দেশনা দেওয়া প্রয়োজন। আমরা তদন্তের মাধ্যমে প্রথমে তো মাস্টারমাইন্ডদেরকে বের করার চেষ্টা করছি এবং সরাসরি যারা সম্পৃক্ত গ্রাউন্ডে ছিল সেগুলোকে আগে আইডেন্টিফাই করা হচ্ছে এবং ক্রমান্বয়ে এর সাথে যারা জড়িত ছিলেন তাদেরকে আইডেন্টিফাই করা হবে। আইনের কাঠামোর মধ্যে থেকে আন্তর্জাতিক এবং দেশীয় স্ট্যান্ডার্ড মেইনটেইন করে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য যতটুকু সময় দরকার সেটা আমরা নেব। কোনো নিরপরাধ ব্যক্তি যেন মামলার বেড়াজালে না পড়ে, এ ব্যাপারে সবাইকে আরও সচেতন হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন সংশ্লিষ্টরা। দীপন দেওয়ান, RTV, ঢাকা। শুরু হলো সড়ক ও ট্রেনে ঈদযাত্রা। ভোর 6টায় ঢাকা রেলওয়ে স্টেশন থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে গেছে ধূমকেতু এক্সপ্রেস। এই ট্রেনের মাধ্যমে ঈদুল ফিতরের ট্রেন যাত্রা শুরু হয়। এছাড়া সারা দেশের বিভিন্ন জায়গায় চলাচল করা ট্রেনগুলো বিশেষ ব্যবস্থাপনায় চলবে। যারা গত 14 তারিখে অগ্রিম টিকিট কেটেছিলেন তারা আজ বিভিন্ন গন্তব্যে যাত্রা করছেন। ঈদযাত্রার প্রথম দিনে স্টেশনে প্রবেশে কড়াকড়ি আরোপ করে রেলওয়ে কর্তৃপক্ষ। স্টেশনের টিকিট ছাড়া কোনো যাত্রীকে প্রবেশ করতে দিচ্ছে না, তবে নির্ধারিত সময় ছেড়ে গেছে বেশিরভাগ ট্রেন। সারাদিনে কমলাপুর রেল স্টেশন থেকে প্রায় 43টি আন্তনগর ট্রেন ছেড়ে যাবে। এদিকে বাস টার্মিনালেও ছিল ঘরমুখো মানুষের ভিড়। নিজেদের গন্তব্যে পৌঁছাতে সকাল সকালই এসেছেন অনেকে। উত্তরবঙ্গের 17 জেলার প্রবেশ মুখ গাজীপুরের চন্দ্রা। এই যাত্রায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে প্রতি বছরের মতো এবারও যানজটের শঙ্কা করছেন পরিবহন সংশ্লিষ্টরা। এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত প্রকল্পের উন্নয়ন কাজ চলায় স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করতে না পারায় যানজট সৃষ্টির আশঙ্কা করছেন চালকরা। কালিয়াকৈরে প্রায় 3 শতাধিক শিল্প কারখানা ছুটি ঘোষণা করলেই চন্দ্রা এলাকা জুড়ে সৃষ্টি হবে তীব্র যানজটের। কোনাবাড়ী হাইওয়ে থানার ওসি রইজুদ্দিন জানান, ঈদ ঘরে ফেরা মানুষদের যাত্রা নিরাপদ করতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা এলাকায় 4 স্তরের নিরাপত্তা বাহিনীর সদস্যরা কাজ করবেন। এদিকে এই যাত্রা শুরুর আগেই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ দেখা গেছে। মহাসড়কের দাউদকান্দি এলাকার টোল প্লাজা থেকে শুরু করে 14 গ্রামের শেষ সীমানা পর্যন্ত কুমিল্লা অংশের 12টি পয়েন্টে যানজট সৃষ্টি হতে পারে বলে জানায় পুলিশ। প্রথমবারের মতো সমুদ্রপথে চট্টগ্রাম সন্দ্বীপ ফেরি চলাচল শুরু হয়েছে। সকালে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ঘাটে নৌপরিবহন ও শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা এম শাখাত হোসেন 5 জন উপদেষ্টাকে সঙ্গে নিয়ে এসেবার উদ্বোধন করেন। এ সময় ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বলেন,
এ অঞ্চলে 50 বছরে নিরাপদ যোগাযোগ করে না ওঠা লজ্জার কলঙ্ক থেকে আজ মুক্ত। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের প্রতিবেদন, বিস্তারিত জানাচ্ছেন বুশরা সুলতানা। উত্তাল সমুদ্র পাড়ি দেয়া সন্দ্বীপবাসীর নিত্যদিনের সংগ্রাম। মাত্র 750 বর্গ কিলোমিটারের দ্বীপ সন্দ্বীপের 4 লাখ বাসিন্দার জন্য এতদিন কুমিরা গুপ্তাছড়া সহ 6টি নৌপথ এবং একটি যাত্রীবাহী জাহাজই ছিল শেষ ভরসা। ঝুঁকিপূর্ণ স্পিডবোট ও ট্রলার পারাপারে দুর্ঘটনা ছিল নিত্যসঙ্গী। ফেরি চালু হওয়ায় দ্বীপবাসী সেই দুর্ভোগ থেকে মুক্তি পেল। এত ভালো লাগতেছে, এত আনন্দ লাগতেছে, এটা জীবনে কখনো কল্পনা করি নাই। বাংলাদেশের মেইন ভেল্টের সাথে সরাসরি যুক্ত হতে পারছে এই ফেরি, একদিন এই সন্দ্বীপবাসীকে সমৃদ্ধশালী করবে। এই অনুভূতি অ্যাকচুয়ালি মানে ভাষায় প্রকাশ করার মতো না, আমরা তো আবেগে উদ্বেলিত। এ পথ পাড়ি দিতে শিশু, নারী ও বয়োবৃদ্ধ যাত্রীরা প্রতিনিয়ত অবর্ণনীয় দুর্ভোগে পড়েন। সূর্য ডোবার পর বন্ধ হয়ে যায় সকল যোগাযোগ। কিছু সংখ্যক লোকের কারণে, কারণ তারা এককভাবে এই মানুষগুলোকে জিম্মি রেখেছিল, যেটা ফজল কবির সাহেব, যেহেতু উনি এই এলাকার লোক, উনি ঠিকই বুঝতে পারছেন। তারপরে অনেক কষ্ট করে আমাদের এটা করতে হয়েছে। এখানে আমাদের প্রায় 8 মাস আমরা আছি, এই 8 মাস উনি কাজ করেছেন। কুমিরা গুপ্তছড়া ঘাট উন্মুক্ত করা, ঢাকা কুমিরা বাস চালু করা, ফেরিঘাট এলাকায় সংযোগ সড়ক নির্মাণ এবং নৌপথে নিয়মিত ড্রেজিংয়ের উদ্যোগ নেওয়া হচ্ছে। এই ছোট ছোট উদ্যোগগুলো সন্দ্বীপবাসীর দীর্ঘদিনের ভোগান্তি কমিয়ে আনবে বলে জানান প্রধান উপদেষ্টা। আজকের এই মাইলফলক অর্জনের জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। 50 বছরেও যে কাজ হয়নি, আজকে সেটি খুব কম সময়ে সম্পন্ন করেছেন তারা। ফেরি চলাচল নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় সবকিছু আপনারা করবেন বলে আশা রাখি। এইভাবে ভারসাম্যপূর্ণ উন্নয়নের মাধ্যমে সম্মিলিতভাবে বাংলাদেশ এগিয়ে যাবে এবং সন্দ্বীপ এই অগ্রযাত্রায় নেতৃত্ব দেবে, সেটাই হলো কথা। এই উদ্যোগ সন্দ্বীপের মানুষের ভোগান্তি কমাবে, এই প্রত্যাশা সকলের। বুশরা সুলতানা, RTV। মেহেরপুর শহরের একটি বাসা থেকে কিশোরগঞ্জ 6 আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আফজাল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মেহেরপুর সদর থানার ওসি মেজবাউদ্দিন জানান, ভোরে ডিএমপির গোয়েন্দা বিভাগের তথ্য অনুসারে শহরের ক্লিনিক পাড়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তার ফ্যাক্টরির কর্মচারী ও আশ্রয়দাতা মামুন জানান, রবিবার রাতে আফজাল হোসেন তার বাড়িতে আসেন। অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে পালিয়ে যাবার পরিকল্পনা করছিলেন তিনি। AFC এশিয়ান কাপ বাছাইয়ের মিশনে কাল ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ভারতের জওহরলাল নেহরু স্টেডিয়ামে ম্যাচ শুরু, বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায়। ভারতের মাটি থেকে সাফল্য নিয়ে ফিরতে চায় ক্যাবরেরা শিশুরা, তবে ঘরের মাঠে দাপট ধরে রাখতে চায় ভারত। নাজমুস সাকিবের রিপোর্ট। দক্ষিণ এশিয়ার ফুটবল মঞ্চে ভারত ও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দীর্ঘদিনের, তবে এবার এশিয়ান কাপে ওঠার লড়াইটা যেন আগের সবকিছুকে ছাপিয়ে গেছে। একে তো হামজার অন্তর্ভুক্তিতে বাংলাদেশের শক্তি বৃদ্ধি, সেই সাথে ম্যাচের আগের কয়েকদিন ভারতের অসহযোগিতায় বাংলাদেশকে তাতিয়ে দেয়া। শ্রীলঙ্কের জওহরলাল নেহরুতে তাই স্মরণকালে সেরা প্রতিদ্বন্দ্বিতা দেখার অপেক্ষায় দুদেশের ফুটবল ভক্তরা। এই ম্যাচ ঘিরে আমরা খুবই এক্সাইটেড। আমরা সেরা প্রস্তুতি নিয়েছি। ভারত শক্তিশালী প্রতিপক্ষ, তাদের বিপক্ষে একটা জমজমাট ম্যাচ হবে বলে আশা করছি। সাফল্যে ভারতের চেয়ে অনেকটাই পিছিয়ে বাংলাদেশ। 31 দেখায় ভারতের 16 জয়ের বিপরীতে বাংলাদেশের জয় মাত্র 3 ম্যাচে। তবে 12 ম্যাচে ড্র নিয়ে মাঠ ছেড়েছে দু দল। এই পরিসংখ্যানে ভারতের আধিপত্য স্পষ্ট হলেও দু দলের মধ্যে এবার হামজায় থাকবে বড় পার্থক্য। I think it's the best squad so far. অনেক স্ট্রং আর হামজা তো আসছে, so it definitely is a big boost for us. 2027 সালে সৌদি আরবে হতে যাওয়া AFC এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করার মিশনে ভারতের মাটি থেকে জয় ছিনিয়ে আনতে চায় ক্যাবরেরার বাহিনী। আগের 3 দিন অনুশীলনে নানা বাধা থাকলেও নিয়ম অনুযায়ী ম্যাচের আগের দিন মূল মাঠে অনুশীলন করার সুযোগ পায় জামাল হামজারা। প্রেশার ফিল করতেছি, বাট এট দ্য সেম টাইম উই আর কুল। বাংলাদেশ যেমন হামজাকে ঘিরে স্বপ্ন বুনছে, তেমনি ভারতও তাকে আটকানোর ছক কষছে। টেক্কা দিতে তাই অবসর ভেঙে দলে ভেড়ানো হয়েছে ব্লু টাইগার্স তারকা সুনীল ছেত্রীকে। যদিও প্রতিপক্ষ নিয়ে ভাবছে না বাংলাদেশ। হামজার সাথে জামাল তোপুরা সঠিক তালে খেলতে পারলে হয়তো এবারই কাঙ্ক্ষিত জয় ধরা দেবে লাল সবুজের। নাজমুস সাকিব, RTV। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।